ঢাকার বেশিরভাগ ফুটওভার ব্রিজ ছিন্নমূল আর ছিনতাইকারীদের দখলে, ব্যবহারে অনীহা পথচারীদের, প্রশাসনের নজরদারির অভাব। প্রকল্প শেষ এবং তারপরে আর ফুটওভারগুলো ব্যবহার হচ্ছে না। আমাদের যে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর যে রিলেশন সেটার অভাব বেশি। খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরণ, মাদ্রাসা শিক্ষক নিহত, আহত 2। মুন্সিগঞ্জে 2 গ্রুপের বিরোধে যুবক খুন। দুদিনের অতিরিক্ত বৃষ্টিতে রাজশাহী অঞ্চলে ভেসে গেছে চাষের মাছ। 9 উপজেলা 1000 পুকুরে ক্ষতি অন্তত 40 কোটি টাকা। নানা অজুহাতে খাতুনগঞ্জে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কৃষকের বিরুদ্ধে মজুদের অভিযোগ আড়তদারদের, আমদানির দাবি। এবং 2 মাসের ব্যবধানে আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প, অন্তত 8 জনের মৃত্যু, আহত 1.5 শতাধিক। ফিলিপিন্স ও মেক্সিকোতেও আঘাত। স্বাগত। এখন বাণিজ্যে, সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। বিএনপির বিজয় ঠেকাতে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রবাসী বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি সংস্কার চায় না বলে অপপ্রচার চালানো হচ্ছে। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসে থেকেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। নিজেদের এক ধাপ এগিয়ে রাখতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশের সংস্কারের যাত্রা শুরু হয়। বিএনপি সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিলেও এখন পরিকল্পিতভাবে বলা হচ্ছে জাতীয়তাবাদী দল সংস্কার চায় না। আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিএনপির বিজয় ঠেকাতে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত 15 বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী সংসদ নির্বাচনের জন্য 300 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রায় শেষের দিকে জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত লড়াইয়ে বিএনপির সাথে থাকা অনেকের জন্যই আসন ছেড়ে দেওয়া হবে। বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবাই যেন দলের এই সিদ্ধান্ত মেনে নেয়, সেই আহ্বান জানান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরাও বক্তব্য রাখেন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে তেলিগাতি এলাকায় গেল রাতে বোমা ও গুলিতে নিহত হয়েছেন মাদ্রাসা শিক্ষক এমদাদুল হক। এ ঘটনায় আহত হয়েছেন 3 নম্বর
ওয়ার্ড ইউপি সদস্য ও বিএনপি নেতা মামুন সহ আরও 3 জন। রাতে মহানগরের টিটিসি এলাকায় কুয়েটের আইটি গেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় ইউপি মেম্বার ও বিএনপি নেতা মোহাম্মদ মামুন শেখ তার অফিস কক্ষে বসেছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় মেম্বার মামুন শেখ সহ 3 জন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় কুয়েটের কাছে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আনা হয় খুলনা মেডিকেলে। পথেই মৃত্যু হয় ইমদাদুল হকের। গুলিবিদ্ধ 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারের। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন, আর আরেকটু জানাবেন স্থানীয় বিএনপির নেতারা কোনো কর্মসূচির ডাক দিয়েছে কিনা। লাইবা, ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, যেটি আপনি উল্লেখ করলেন, এবং এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। আমরা থানায় যেটি খবর নিয়েছি, আমরা একটু পরে সেখানে আবারও খোঁজ নিব এবং সেখানে খোঁজ নিয়ে জানতে পারবো যে সেখানে মামলার কী অবস্থা রয়েছে। পাশাপাশি গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে সেখানে ইউপি সদস্য 3 নম্বর ওয়ার্ড তেলিগাতি ইউনিয়নের, এটি আড়ংঘাটা থানাধীন খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে, সেখানে ইউপি সদস্য মামুন সেখানে অবস্থান করছিল। তার কার্যালয়ে, ব্যক্তিগত কার্যালয়ে, সে বিএনপির ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, এবং সেখানে তার কাছে একটি ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিলেন যিনি নিহত হয়েছেন, মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হক। তিনি সেখানে তার কাছে যখন কথা বলছিলেন, এক পর্যায়ে দুর্বৃত্তরা এসে সেখানে গুলি এবং বোমা নিক্ষেপ করে এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান ইমদাদুল হক। তিনি একটি বেসরকারি স্কুলে একসময় চাকরি করতেন। সেখান থেকে অবসর নেওয়ার পরে তিনি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেছেন, এখানকার স্থানীয় একটি মাদ্রাসায়, এবং সেখান থেকে তিনি গতকাল মাদ্রাসার কাজেই বিভিন্ন সহযোগিতার জন্যই বিভিন্ন জায়গায় তিনি ছুটে বেড়াতেন, এবং সেখানে যেহেতু মাদ্রাসার আর্থিকভাবে সচ্ছল ছিল না, সে কারণে তিনি সেখানে অবস্থান করছিলেন এবং ইউপি সদস্যের কাছে সেই বিষয়ে কথা বলছিলেন। আমরা যেটি পারিবারিক সূত্রে জানতে পেরেছি, এবং তিনি নিহত হওয়ার পরে ওই এলাকায় কিন্তু আতঙ্ক বিরাজ করছে, এবং ঘটনাস্থলে গতকাল পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে যিনি নিহত হয়েছেন ইমদাদুল হক, তার এখানে তার লাশটি আনা হবে এবং সেটি লাশটি এখনও মর্গে রয়েছে, এবং সেখানে গুলিবিদ্ধ অবস্থায়, আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ইউপি সদস্য মামুন এবং বেলাল নামে আরেকজন। এই 2 জন এই ঘটনায় আহত হয়েছেন। এবং এখানে একটি বিষয় উল্লেখ করে রাখি, সম্প্রতি খুলনার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখানকার মানুষ আতঙ্কিত, এবং এই এলাকায় প্রায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং হামলার ঘটনা এবং নিহতের ঘটনা ঘটছে, যে কারণে এলাকার মানুষ তারা দাবি জানিয়েছেন যে তারা আতঙ্কে বসবাস করছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যাতে দ্রুত এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারে এবং আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসতে পারে, সেই বিষয়ে তারা জোরদার দাবি জানিয়েছেন। এবং বিএনপির পক্ষ থেকে 11টায় খানজানালী থানা বিএনপির উদ্যোগে এখানে একটি মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সব মিলিয়েই ছিল আমার কাছে লাইবা খুলনার তেলিগাতি এলাকা থেকে এখানকার যে ঘটনা ঘটেছে, ঘটনা পরবর্তী আজকে সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছে। রাত 9:30টার দিকে ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। রাতে তুহিন বাসা থেকে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়। স্বজনদের অভিযোগ, মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা অজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন ব্যাপারীর নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের বিরোধ ছিল, তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।
অনিয়ম করে রাজুকের প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা বাকি 3 মামলার সাক্ষ্য গ্রহণ হবে আজ। এছাড়া ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের 4 মামলায় সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে আদালতে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শেখ হাসিনার প্লট জালিয়াতির 3 মামলায় আজ কে কে সাক্ষ্য দেবেন জানাবেন, আর এছাড়া আরেকটু জানাবেন সালমান এফ রহমানের মামলার বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, যেমনটি বলছিলেন, বিগত 16 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সুবাদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে সেও তার পরিবারের সদস্যরা নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে। মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে সেই দুর্নীতির অভিযোগগুলো ধীরে ধীরে একে একে উঠতে থাকে। সেটিরই ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশন পূর্বাঞ্চলে যে নতুন শহর, সেই নতুন শহরে প্লট বরাদ্দের একটি অভিযোগ পায়। সেই অভিযোগ আমলে নিয়ে মূলত দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে 6টি মামলা করে, যার মধ্যে 3টি মামলার এরই মধ্যে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। বাকি 3 মামলা আজ এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্লট দুর্নীতির যে মামলা, সেই মামলায় আজ সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণ পর শুরু হবে। একটু জানিয়ে রাখি যে অভিযোগ আমলে নিয়ে মূলত গেল বছর জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার আর এক বোন শেখ রেহানা, আজমিন সিদ্দিক, ববি সিদ্দিক ও টিউলিপ সিদ্দিক, এই 6 জন সহ মোট 23 জনকে আসামি করে বিজ্ঞ আদালতে আরও 3টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে এইভাবে বলা হয়েছে যে মূলত 27 নং সেক্টরের 203 নম্বর সড়কে প্রায় 6 কাঠার যে 6টি প্লটের মোট 30 কাঠার যে জমি, সেটি নিয়ম বহির্ভূতভাবে অর্পিত ক্ষমতা অপব্যবহার করে মূলত রাজুক তাদের বিরুদ্ধে বরাদ্দ দেয়। আমরা একটু কোর্টে আসার পরে জানতে পেরেছি যে গেল 15 তারিখে এই যে মামলার যিনি বরাদ্দ দিয়েছিলেন, অর্থাৎ এস্টেট ও ভূমি কর্মকর্তা খুরশিদ আলম, তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন, কিন্তু আদালতে রাষ্ট্রপক্ষের অধিকতর জেরায় মূলত সেই খুরশিদ আলমের যে আত্মসমর্পণ, সেটি উনি জামিন চেয়েছিলেন, সেই জামিন নামঞ্জুর করে মূলত আদালত তাকে কোর্টে প্রেরণ করেছে। আজ বাকি 3 মামলার সাক্ষ্য গ্রহণ আর কিছুক্ষণ পরেই শুরু হবে মহানগর দায়রা জজ আদালতের 4র্থ বিশেষ দায়রা যে কোর্ট রয়েছে, সেই কোর্টেই হয়তো এই যে সাক্ষ্য গ্রহণ, এই সাক্ষ্য গ্রহণ পর্ব তদন্ত সাপেক্ষে মূলত আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে মূলত সাক্ষ্য গ্রহণের যে কার্যক্রম, সেটি শেষ হলে হয়তো মামলা রায়ের একটি ঘোষণা হতে পারে। তো এই ছিল মোটামুটি আমার কাছে দায়রা জজ থেকে লাইবা সবশেষ তথ্য। দায়রা জজ আদালত থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ। রাজধানীর ফুটওভার ব্রিজগুলো দখল, নিরাপত্তাহীনতা ও পরিত্যক্ত হয় বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। ব্রিজগুলোতে ঘটছে চুরি, ছিনতাই, এমনকি অনৈতিক কার্যকলাপও। প্রতিকূল পরিস্থিতির কারণ হিসেবে পরিকল্পনায় ভুল ও নজরদারির অভাব বলছে বিশেষজ্ঞরা। বাস্তবে তেমন কোনো উদ্যোগ চোখে না পড়লেও পুরনো সেই আশ্বাস সিটি কর্পোরেশনের। বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদনে। রাজধানীর উত্তরা, একপাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, অপর পাশে রেলওয়ে স্টেশন থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা এই স্থানে। বিমান, রেল ও বাস ধরার তাগিদে প্রতিনিয়ত 5 লেনের সড়ক পার হতে হয় বিপুল সংখ্যক যাত্রীকে। স্থানটিতে নির্ধারিত ফুট ওভারব্রিজ থাকলেও জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হন পথচারীরা। প্রশ্ন হলো, মৃত্যু ঝুঁকি নিলেও ফুট ওভারব্রিজ ব্যবহারে কেন অনীহা পথচারীদের? আমরা দেখা যায় রাস্তা পারাপার হয় অনেক রিস্ক নিয়ে। এখানে সন্ধ্যার পরে এই জায়গাটা দেখা যায় যে ছিনতাইকারী, বিভিন্ন হকাররা থাকে এখানে, এবং সাধারণ যাত্রীদেরকে অনেকভাবে হয়রানি হয়। মানে চলাফেরার জন্য খুবই একজন নাজুক অবস্থা। রাস্তা ছিনতাইকারী ওখানে বসে থাকে, আমরা যাইতে পারি না। এখানে অবৈধ কর্মকাণ্ড বা অস্বাভাবিক লোকজনদের আনাগোনা আস্তানা বসে যায়। সরজমিন ঘুরে দেখা গেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতাধীন 100টিরও বেশি ফুট ওভারব্রিজ থাকলেও দখল, নিরাপত্তাহীনতা ও পরিত্যক্ত হওয়ায় বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। বলাকা সিনেমা হল ও পরিবাগ ব্রিজ ছিনতাইকারী ও ভাসমান যৌনকর্মীদের অভয়াশ্রম। মৎস্য ভবনের ব্রিজটিও গৃহহীনদের হাতে। বিমানবন্দর, ফার্মগেট, বনানী, যমুনা ফিউচার পার্ক সংলগ্ন ব্রিজে চলন্ত সিঁড়ি থাকলেও তা অচল পড়ে আছে দীর্ঘদিন ধরে। এটা তো চলন্ত সিঁড়ি, আপনারা তো এটা ঠিক করতে পারেন, আমাদের তো নামতে অনেক কষ্ট হয়। শুক্রবার সায়েন্স ল্যাব ও নিউ মার্কেটের ব্রিজগুলো হকারদের দখলে। নটরডেম কলেজ ও আসাদ গেট ফুট ওভারব্রিজে
প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, ফুট ওভারব্রিজের এমন প্রতিকূল পরিস্থিতির পেছনে কাজ করছে বড় শক্তি। যোগসাজশ আছে প্রশাসনের অসাধু কর্মকর্তাদেরও। এই ফুটপাত থেকে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদার অংশ স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, যারা প্রভাবশালী আছে, এমনকি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা সবাই কিন্তু জড়িত। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিতভাবেই নির্মাণ করা হয়েছে রাজধানীর একাধিক ফুট ওভারব্রিজ। এই যেমন রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত 1 কিলোমিটার সড়কের একপাশে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, শিশু হাসপাতাল, অপর পাশে নির্বাচন কমিশন ভবন, এনবিআর সহ অন্তত 15টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অথচ এসব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাতায়াতে নেই একটিও ফুট ওভারব্রিজ। ইচ্ছে মতন ফুট ওভারব্রিজ করলাম, প্রকল্প শেষ, এবং তারপরে আর ফুট ওভারব্রিজগুলো ব্যবহার হচ্ছে না। এই যে একটা লুপের মধ্যে আমরা পড়েছি, এই লুপটাই হচ্ছে যে আমাদের ফুট ওভারব্রিজগুলো এখনও এমনভাবে আছে যে এগুলো আসলে ইউজেবল না। এই পুরো বিষয়টা নিয়ে জনগণের চাওয়া চাহিদা এবং সেই চাহিদার সাথে আমাদের যে ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের যে রিলেশন, সেটার অভাব বেশি। ফুট ওভারব্রিজগুলোর এমন দশায় নতুন উদ্যোগ নিতে চায় সিটি কর্পোরেশন। মেরামত সহ নিরাপত্তা নিশ্চিতে জনবল নিয়োগের আশ্বাস উত্তরের প্রশাসকের। উচ্ছেদ অভিযান অনেকগুলো করেছি, তো পুনর্দখল না হওয়ার জন্য আমরা চিন্তা করছি স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা এখন 24 ঘন্টা বিডিআর, আর্ম বিডিআর দিয়ে, মানে আনসার দিয়ে আমরা এটা রক্ষণাবেক্ষণ এবং প্রহার দেবো। এতে দুটো কাজ হবে, পুনর্দখল হবে না এবং নিরাপত্তাটা। রাজু আহমেদ, এখন, ঢাকা। খুলনায় যানজটের নাকাল নগরবাসী। গলনামারী সেতু পুনর্নির্মাণের কাজেও নেই অগ্রগতি। একই সাথে ব্যাটারি রিকশা, ইজি বাইকের দৌরাত্ম্য আর সড়ক সংস্কার যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর জন্য। বিভিন্ন পয়েন্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। তরিকুল ইসলামের প্রতিবেদন এবং ক্যামেরায় ছিলেন হেলাল মোল্লা। শিল্পনগরী খুলনায় প্রবেশের গুরুত্বপূর্ণ স্থান গলনামারী সেতু। নানা প্রয়োজনে প্রতিদিন বাগেরহাট, সাতক্ষীরা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই গলনামারী সেতু হয়ে শহরে প্রবেশ করে হাজারো মানুষ। তবে এখন এই রাস্তা দিয়ে প্রবেশ করা মানে ভাবলেই মনে আসে যানজট আতঙ্ক। অপরিকল্পিত সেতু ভাঙা ও নতুন সেতু নির্মাণের পর থেকে দুর্ভোগ বহুগুণে বেড়েছে এই সড়কে চলাচলকারীদের। চলতি বছর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 19%। 3-4 বছর যাবত আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আমাদের ব্যবসায়ীরা, এখানে যারা আছে, যারা ব্যবসায়ী, তারা চরমভাবে বিপর্যস্ত। এখানে যে পরিমাণ জ্যাম হয়, তার জ্যামটা ছাড়াইতে মনে করেন অন্তত 30 থেকে 40 মিনিট সময় লাগে। প্রায় এই 2টা বছর মনে করেন অনেকে দেউলে হয়ে চলেও গেছে। আগে যদি 10,000 টাকা বিক্রি করতে, এমন হয় না 1,000 টাকা বিক্রি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সমস্যায় গলনামারী সেতুর কাজে এমন ধীরগতি বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এখানে ঠিকাদারের যে মালিকানা সেটা পরিবর্তন হয়েছিল। তাছাড়া আমাদের এই মালামালগুলো বিদেশ থেকে আনা লেগেছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করার চিন্তা ভাবনা করেছি আমরা। একটা ব্রিজ সম্পন্ন হলে আমরা 4 লেনটা কমপ্লিট দেখতে পাবো, সো জ্যামটা অনেকটা কমে যাবে। এছাড়াও বিভিন্ন রাস্তা ও ড্রেন সংস্কারের কাজে বাড়ছে যানজট সহ জনদুর্ভোগ। ইজিবাইকের দৌরত্ব কমানো ও উন্নয়ন কাজ রাতে করলে শহর যানজট মুক্ত হবে বলে মনে করছেন নগরবাসী। প্রত্যেকটা মোড়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আর যানজট লেগেই থাকে। যানজট যখন হয় তখন তো আমাদের কলেজে পৌঁছাতে দেরি হয়ে যায়। যত্রতত্র গাড়ি পার্কিং করে, যে কারণে এই যানজট লেগে থাকে এবং রাস্তা ভাঙাচুরা আছে। তাই অটোর সংখ্যা কমিয়ে দেওয়া হোক এবং এই কাজগুলো যাতে রাতের দিকে বেশি হয়। এদিকে ট্রাফিক ব্যবস্থার অচলাবস্থার কথা স্বীকার করে পুলিশ বলছে, ইজিবাইক চালকদের প্রশিক্ষণ দিয়েও যানজট নিরসনে কোনো ফল পাওয়া যাচ্ছে না। খুলনা শহরে ইজিবাইকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রশিক্ষণে আমরা যে নিয়ম কানুনগুলো শিখেছি, এরা সঠিকভাবে পালন করছে না। যদি নিয়ম কানুন মেনে রাস্তায় চলাচল করে তাহলে যানজট সৃষ্টি হবে না। 2 লেনের রাস্তা, একটা লেন বন্ধ থাকছে বিভিন্ন কাজের জন্য। 1 লেন দিয়ে 2 দিকে গাড়ি আসা যাওয়াতে যানজটের সৃষ্টি হচ্ছে।
এদিকে সমস্যা সমাধানে পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন যে রাস্তাটুকু রয়েছে সেই রাস্তাটুকুর যে মান সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে ওঠায়, বিশেষ করে বাজার, এই রাস্তা দিয়ে যে পরিমাণ যানবাহন চলাচল করতে পারত তার 1/5 যানবাহন এখন চলাচল করতে পারছে। আমরা আশা করি যে এই ব্রিজটি যখন আবার পুনর্নির্মাণ করা সম্ভব হবে এবং এই অবৈধ বাজার উচ্ছেদ করে রাস্তার প্রশস্ততাটাকে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তাহলে গল্লামারী ব্রিজের যানজট সমস্যা কিছুটা হলেও মিটবে। তরিকুল ইসলাম, এখন খুলনা। মধ্য কার্তিকের আকস্মিক বৃষ্টিতে ডুবেছে রাজশাহীর খালবিল, পুকুর ও নালা। তাতে ভেসে গেছে হাজারের মতো পুকুরের মাছ, চাষের মাছ। এতে একদিকে যেমন মাছ চাষিরা ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে মেতে উঠেছেন গ্রামবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর মরমরিয়া থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিবুল, কি পরিমাণ ক্ষতি হয়েছে মাছ চাষিদের, এ নিয়ে আমাদের জানাবেন। আর আরেকটু জানাবেন, ভেসে যাওয়া মাছ ধরতে গ্রামবাসীরা উৎসবে মেতে উঠেছেন, কি পরিস্থিতি দেখছেন? রাজশাহীর পবা উপজেলার মরমরিয়া এলাকা, এখানে আমি একটা ব্রিজের ওপরে আছি। এখানে মাছ করে শত শত জেলেরা মাছ ধরছে। পুরোপুরি আসলে জেলে বলাও কঠিন, কেননা এখানে প্রত্যেক কৃষক এবং এই গ্রামের মানুষেরা জাল নিয়ে এসেছে। কেননা গত শুক্র এবং শনিবারের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে এখানে বেশ কয়েকটি যে বিল রয়েছে সেই বিলের কিন্তু পুকুরগুলো ভেসে গেছে যেখানে মাছ চাষ করা হয়, এবং সেই কারণেই এখানে অফুরন্ত মাছ পাওয়া যাচ্ছে। একেবারে আমরা দেখেছি যে ঠিক শনিবার রোববার থেকে কিন্তু আসলে মাছ ধরছে প্রত্যেকটি জায়গায় উপজেলায়, এখান থেকে শুরু করে পবা তানোর এলাকাতেও এইরকম মাছগুলো আসলে ধরা হচ্ছে। গতকালকে আমরা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে তারা কিন্তু উপজেলা ওয়ারি বিভিন্ন হিসেব করেছেন এবং সেখানে পাওয়া গেছে বিভিন্ন জায়গায় কিন্তু মাছের যে ক্ষয়ক্ষতি সেটি বেশ ভালো ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেটি বলছে যে গোদাগাড়ি উপজেলায় 600 পুকুরের ক্ষয়ক্ষতি হয়েছে, পবাতে প্রায় 400টি পুকুর ডুবেছে এবং বাগমারায় 950টি, দুর্গাপুরে 25টি, তানোরে 250টি পুকুর। এবং এখানে মৎস্য কর্মকর্তাদের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু 40 থেকে 50 কোটি টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে এই যে ভেসে যাওয়া মাছগুলো, সেইগুলো আসলে ডোবানালা এবং এই যে খাল বিলে যে ভেসে এসেছে সেখান থেকে কিন্তু জেলেরা বা এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন উৎসুক, তারা কিন্তু আসলে মাছ শিকারে মেতেছেন। এবং গতকালকে থেকে আমরা এইখানে এই মরমরিয়া, তেতলা থেকে শুরু করে আশপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, সেখানে মাছ ধরতে দেখছি সাধারণ মানুষকে, এবং প্রত্যেকেই প্রায় ন্যূনতম 15 থেকে 20 কেজি মাছ ধরেছেন। এছাড়াও আরও অনেক বেশি মাছ আমরা ধরতে দেখেছি। কেউ কারো কাছ থেকে শোনা গেছে 30 থেকে 35 হাজার টাকার মাছ বিক্রি করেছেন, ন্যূনতম হলেও 2000 থেকে শুরু করে উপরে আসলে মাছ বিক্রি করছেন। এই মাছগুলো আসলে তারা বলছেন যে ধরতে তেমন তাদের যেমন মজা তারা পাচ্ছেন, একই সাথে তাদের খানিকটা আসলে কষ্টও আছে, কেননা মাছগুলো তো এই আশপাশের এলাকার পুকুরের, এবং তারাও আসলে কোনো না কোনোভাবে এখানে আসলে লাইবার সম্পৃক্ত ছিল, এবং সেই কারণে তাদের জন্য এই কষ্টের বিষয়টি। কিন্তু অন্যদিকে আসলে এই যে দীর্ঘ পরিশ্রম করে মাছ শিকার করা, সেখানে মাছ পাওয়ার ব্যাপারটি এবং সেটি বেশি আনন্দ দিচ্ছে তাদেরকে, এবং এখান থেকে কিন্তু তাদের বাড়তি উপার্জনও হচ্ছে। একদিকে যেখানে আসলে এই ফসলের জমি এবং পুকুর ডুবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষ মাছ ধরে কিন্তু খানিকটা তাদের স্বস্তিও ফিরেছে। তো লাইবা, এই ছিল রাজশাহীর মরমরিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর মরমরিয়া থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। খাতুনগঞ্জে নানান অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম, এজন্য আড়তদাররা দুষছেন কৃষকদের। বলছেন মৌসুম শেষ হওয়ায় বাড়তি লাভের আশায় মজুত করা পেঁয়াজ বাজারে ছাড়ছেন না অনেক চাষি। এমনকি বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানিও। নিত্যপণ্যটির দাম হাতের নাগালে রাখতে আমদানির দাবি করছেন কেউ কেউ, যদিও চলতি বছর প্রায় পুরোটাই সময়ের চাহিদা মিটিয়েছে দেশি পেঁয়াজ। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পেঁয়াজে ভারতীয় নির্ভরতা কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল সরকার।
এর মধ্যে চলতি বছর দীর্ঘ সময় ধরেই পণ্যটি আমদানিতে অনুমতি দেওয়া হয়নি। পরে আগস্টে কিছু পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলেও বাজারে দেশি পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি ভারতীয় পেঁয়াজ। এমন বাস্তবতায় চলতি বছর জুড়েই বাজারে রাজ করেছে দেশি পেঁয়াজ। ভরা মৌসুমে 30 থেকে 40 টাকাতেও মিলেছে দেশি পেঁয়াজ। তবে বছরের শেষ সময়ে এসে ফের চোখ রাঙাচ্ছে নিত্যপণ্যটি। দাম ঠেকেছে শতকের ঘরে। আড়তদাররা বলছেন মৌসুম শেষের দিকে মজুতও ফুরিয়ে আসছে, তাই বাড়ছে দাম। পাবনা, কুষ্টিয়া, লাশবাড়ি, ফরিদপুর সব জায়গায় পেঁয়াজ শর্ট এখন। ওইখানে বাজার বাড়ছে, ওই জায়গায় বাজার বাড়ছে। বাজার বাড়ার কারণে আমাদের মোকামে মাল শর্ট, যে পরিমাণ মাল আসার কথা সেই পরিমাণ মাল আসতেছে না। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় 35 লাখ টন, উৎপাদন হয় প্রায় সমপরিমাণ, কিন্তু সংরক্ষণের সুযোগের অভাবে নষ্ট হয়ে যায় প্রায় 30%। ফলে আমদানি করতে হয় পেঁয়াজ। তবে চলতি মৌসুমে পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি কৃষকের ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়েছে। এয়ারফ্লো যন্ত্রের ব্যবহারে দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে। ফলে বাড়তি লাভের আশায় কৃষক পর্যায়েই সংকট তৈরি করা হচ্ছে বলে দাবি আড়তদারদের। কৃষকরা হয়তো মাল একটু শর্ট যখন হয়েছে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়াইতে চাচ্ছে আর কি। হয়তো আগামীতে যদি আরো 40-45 দিনের মধ্যে হয়তো 1.5 মাসের মধ্যে পেঁয়াজ চলে আসবে, দেশি মুড়ি কাটা চলে আসবে। এখন মাল তো শর্ট হয়েছে, পেঁয়াজ শর্ট হয়েছে আশা করি, সেজন্য একটু বাড়তি বললাম চাচ্ছে আর কি। দেশে জুন জুলাই মাসে হালি পেঁয়াজ বাজারে ওঠে। বর্তমানে সেই পেঁয়াজ দিয়েই চাহিদা মিটছে দেশবাসীর। ডিসেম্বর জানুয়ারিতে বাজারে উঠবে মুড়ি কাটা পেঁয়াজ, তখন দাম কমার আশা ব্যবসায়ীদের। দেশের পাবনা, ফরিদপুর, ঝিনাইদহে সবচেয়ে বেশি এই পেঁয়াজের আবাদ হয়। মুড়ি কাটা ধরেন আর মাসখানেক পরে হয়তো কিছু কিছু উঠবে। অনেক গৃহস্থরা চালাক হয়ে গেছে, এরা মানে সহজে মাল ছাড়তেছে না, দাম আরো করবো, দাম আরো করবো। সব ব্যাপারীগুলো হাটে যায় তো মানে ব্যাপারী অনুযায়ী মাল কম হতে গৃহস্থ মনে করছে যে কাস্টমার বেশি, মানে এই তারা রেট ডেলি 100-200 বাড়তে বাড়তে বাজারতে এই পর্যায়ে আসছে। খাতুনগঞ্জে বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 100 টাকায়। নেই ভারতীয় পেঁয়াজ। সরবরাহ সংকটের কারণে দৈনিক 50 ট্রাকের জায়গায় বিক্রি হচ্ছে 25 থেকে 30 ট্রাকে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। শীত মৌসুমে বাজারে পেঁয়াজের চাহিদা পূরণে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত চাষিরা। জেলায় 5285 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ থেকে প্রায় 400 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তবে খরচ বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় চাষি। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুরের চর মাধবদিয়া থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, ঠিক কী কারণে পেঁয়াজ চাষাবাদ ব্যাহত হচ্ছে জানাবেন, আর কোনো কৃষকের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? লাইভ, আপনি জানেন যে পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তর জেলা কিন্তু ফরিদপুরে। আর শীতের সময় কিন্তু স্বাভাবিকভাবে সারা দেশে কোথাও কিন্তু পেঁয়াজ উৎপাদন হয় না, এবং এই সময় কিন্তু পেঁয়াজের বাজারে একটা বড় ক্রাইসিস থাকে। ঠিক এই সময় কিন্তু ফরিদপুরের চাষিরা বুড়িকাটা নামক এই পেঁয়াজটি উৎপাদন করে এবং তার থেকে ভালো লাভের মুখ তারা দেখে, এমনটি আমরা গত কয়েক বছর আমরা দেখে আসছি। তো আপনাকে বলে রাখতে চাই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্য আমাদেরকে দিয়েছে যে 5284 হেক্টর জমিতে তারা পেঁয়াজের আবাদের টার্গেট করেছে রোপণের। ইতিমধ্যেই কিন্তু ফরিদপুরে প্রায় 60% জমিতে মুড়ি কাটা পেঁয়াজ রোপণ হয়ে গেছে বলে দাবি করছেন কৃষি বিভাগ, এবং বাকিটা প্রক্রিয়াধীন রয়েছে। আমি কথা বলেছিলাম এই চর মাধবদিয়ার বিভিন্ন কৃষকের সঙ্গে, তারা বলেছেন যে আমাদের যে পরিমাণ চাহিদা রয়েছে সারে সেই পরিমাণ সরবরাহ তারা পাচ্ছে না, যতটুকু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু মূল্য বেশি নিচ্ছে এমনটি তারা বলেছে। অর্থাৎ ডিলাররা যে সারটি সরকারি থেকে আনছে সেই সারটা ডিলাররা আবার তাদের মতো করে পছন্দের কিছু লোকদেরকে সরবরাহ করে খুচরা বাজারে, তারা কিন্তু সেটা বিক্রি করে অধিক মূল্যে। অর্থাৎ 11 টাকা যদি কেজি প্রতি সারের দাম হয় সেটা 15 থেকে 18 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। যেহেতু এই মৌসুমে পেঁয়াজ চাষিদের জন্য ইউরিয়া সারটি খুবই গুরুত্বপূর্ণ এবং কীটনাশকও গুরুত্বপূর্ণ, যে কারণে কিন্তু এটির দাম বেশি নিচ্ছে বলে তারা চাষিরা দাবি করেছেন। আমি এই চর মাধবদিয়ার খেতে এসে দেখতে পেরেছি যে সকাল থেকে কিন্তু নারী পুরুষ অনেকেই, কৃষক চাষানি সবাই কিন্তু খেতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদের ব্যস্ত সময় পার করছে। অর্থাৎ বর্ষা মৌসুমের পানিতে নেমে যাওয়ার পরপরই কিন্তু মূলত জেলার যে উঁচু অঞ্চল রয়েছে সেই উঁচু অঞ্চলগুলোতেই মূলত এই মুড়ি কাটা পেঁয়াজটি আবাদ হয়, এবং মুড়ি কাটা পেঁয়াজের আবাদের ঠিক 90 দিনের মধ্যে কিন্তু পেঁয়াজটি ঘরে ওঠে, এবং তখনই কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই দেশের বিভিন্ন জায়গা থেকে আড়তদাররা বা পেঁয়াজ ব্যবসায়ীরা তারা ফরিদপুরে ছুটে আসে ট্রাক নিয়ে, তারা এখানে লোক নিয়োগ দিয়ে যায় এবং তারা কিন্তু সেই পেঁয়াজটি ক্রয় করে বস্তা ভরে ট্রাকে করে তারা কিন্তু ঢাকা সহ চিটাগং এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই পেঁয়াজটি সরবরাহ হয়। যেহেতু পেঁয়াজ ওই সময় ক্রাইসিস থাকে এবং পেঁয়াজের অন্য জেলায় যেসব জেলাগুলোতে পেঁয়াজের আবাদ হয় সেখানে পেঁয়াজ হয় না, শুধুমাত্র
ফরিদপুর এবং রাজবাড়ীতে মূলত পেঁয়াজটি হয়, যে কারণে কিন্তু এই অঞ্চলে মানুষের পেঁয়াজের এই সময় কিন্তু অনেক বড় ব্যবসায়ী চাষিদের উপর লগ্নিও করে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এ ছিল ফরিদপুরের সর্বশেষ মুড়িকাটা পেঁয়াজের খবরাখবর। ফরিদপুরের চর মাধবদিয়া থেকে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন, জানাচ্ছিলেন মুড়িকাটা পেঁয়াজের আবাদের খবর। রাজধানীর ভাটারায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপত্তায় সম্পৃক্ত আনসার বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ মহড়া শুরু হচ্ছে। সেখানে পরিদর্শন করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, সিইসি কি মহড়া পরিদর্শনে এসেছেন, আর মহড়ায় কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে? লাইভা নিশ্চয়ই, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একেবারে বলা চলে ভোটের আদলেই ভোট হয়েছে। এখানটায় আনসার এবং বিটিপি যে সদস্য যারা ছিলেন, যারা মূলত নির্বাচনের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, বলা চলে এবারে বলা হয়েছে প্রায় 13 জনের মতো সদস্য তারা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। সেটিরই একটি মহড়া হয়ে গেল এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু একেবারে সম্মুখ সারিতে থেকে তিনি সেটি দেখেছেন এবং বলা চলে ভোটের সময় যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, ভোটাররা ভোট কেন্দ্রে আসার পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে, সেটিরও কিন্তু একটা উপলক্ষ আমরা দেখেছিলাম এবং তাৎক্ষণিক যে ব্যবস্থাপনা কিংবা আনসার বা বিডিপির যে সদস্য যারা থাকবেন ভোট কেন্দ্রে তাদের কার্যক্রম কি হবে, তারা কিভাবে সেটিকে প্রতিরোধ করবেন, সেটিরও একটি বিষয় কিন্তু এখানে ছিল এবং প্রধান নির্বাচন কমিশনার এখন পর্যন্ত যদিও কথা বলেননি, তিনিও কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। এবং আপনি যেটা থাকবেন, এবারে যেহেতু আনসার এবং বিটিপি সদস্যদেরকে প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন সদস্য রাখা হবে এবং সেই সাথে এখানটা যে প্রিজাইডিং অফিসার থাকবে, পোলিং এজেন্ট থাকবে, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে, তাদের কার্যক্রম কেমন হবে আমরা দেখছিলাম যে এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতি মূলত দেখানো হচ্ছিল যে ভালো পরিস্থিতিতে তাদের কার্যক্রম কিভাবে থাকবে কিংবা পরিবর্তিত পরিস্থিতি তথা যদি পরিস্থিতি কোনো কারণে অনুকূল অবস্থায় না থাকে সেই ব্যবস্থায় আনসার সদস্যরা কিভাবে তারা দায়িত্ব পালন করবেন সেটি কিন্তু মূলত প্রধান নির্বাচন কমিশনারের সামনে তারা প্রদর্শন করেছেন, মহড়ার মাধ্যমে তারা দেখিয়েছেন। এবং এখানটায় আমরা বলা চলে যেমনটি লক্ষ্য করছি এই যে ব্যাটালিয়ন যে কোয়ার্টার রয়েছে সেখানটায় মূলত হেডকোয়ার্টারে আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে বলা চলে প্রধান নির্বাচন কমিশনার হয়তোবা কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য দিবেন, যেহেতু নির্বাচনে বলা চলে একেবারে কিছু সময় বাকি রয়েছে, বলা চলে প্রায় 1 মাসের মতো সময় বাকি রয়েছে তফসিল দেওয়ার এবং ভোটেরও খুব বেশি সময় বাকি নেই, প্রায় বলা চলে 3 মাসের মতো সময় রয়েছে। তো সবকিছু সামনে রেখে মূলত এই মহড়ার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কতটুকু নিশ্চিত হতে পেরেছেন বা তার আসলে কোন বিষয়গুলো কিভাবে লেগেছে হয়তোবা তিনি অনুভূতি জানাবেন। লাইভা এই ছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তায় সম্পৃক্ত আনসার বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ মহড়া শুরু হচ্ছে, আর সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। 2 মাসের ব্যবধানে আফগানিস্তানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তরের হিন্দুকুশে 6.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত সামাঙ্গান অঞ্চলে কমপক্ষে 11 জনের মৃত্যু এবং আহত হয়েছেন অন্তত 180 জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে চীনা গণমাধ্যম CGTN। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য বলছে স্থানীয় সময় সোমবার রাত 12:59 ভূমিকম্প অনুভূত হয়। হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরীফ শহরের হোলমের কাছে 28 কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে 31 আগস্ট দেশটির পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এদিকে ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপে 5.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানায় জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র GFZ। ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরতায় আঘাত হানলেও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া মেক্সিকোর লাস চুয়াপাসের 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমেও 5.0 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্রোহীদের সহিংসতা ঠেকাতে মার্কিন সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়ে ট্রাম্পের হুমকিকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। তবে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন হস্তক্ষেপের সময় অবশ্যই নাইজেরিয়ায় ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই তা করতে হবে বলে সতর্ক করা হয়েছে। কিন্তু আপাতত ওয়াশিংটনের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন নেই বলেও দাবি আবুজার। খ্রিস্টানদের রক্ষার নামে ওয়াশিংটনের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে শঙ্কিত অনেক সাধারণ মানুষ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার খ্রিস্টানদের একটি ধর্মীয় উপাসনালয়ের দৃশ্য এটি, যেখানে এই জাতিকে লক্ষ্য করে প্রায় ঘটছে সহিংস হামলার ঘটনা। এসব হামলায় হতাহত হচ্ছেন অনেকেই। এতে করে দেশটিতে খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর জন্য ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠীকে দায়ীও করেছেন তিনি। দেশটির সরকার এই হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে নাইজেরিয়ার বিরুদ্ধে দ্রুত সামরিক পদক্ষেপ নিতে শনিবার পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দেন ট্রাম্প। সামরিক পদক্ষেপ কেমন হবে সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রোববার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, নাইজেরিয়ার খ্রিস্টানদের রক্ষায় স্থলভাগে মার্কিন সেনা মোতায়েন ছাড়াও চালানো হতে পারে বিমান হামলা। এই অবস্থায় পাল্টা জবাব দিল নাইজেরিয়া সরকার। ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌম অক্ষুণ্ণ রেখে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন হামলাকে স্বাগত জানানো হবে বলে বার্তাও দিয়েছে দেশটির সরকার। তবে এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের এখনই সরাসরি অংশ নিতে হবে এতটা খারাপ পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবিও করা হচ্ছে। এমনকি খ্রিস্টান নিপীড়ন বা গণহত্যা চলছে এমন অভিযোগ মিথ্যা বলেও দাবি নাইজেরিয়া সরকারের। Our soldiers have the capability to deal with this thing, so we do not require the American soldiers boots on the ground. What we need is the apparatus, the equipment, the access to some of these things. আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং শীর্ষ তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া। তাই খ্রিস্টানদের রক্ষার নামে দেশটিতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ করার ইচ্ছার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। I know them too, they don't do anything for free. They don't do anything for free, but if they can help us, we don't care about that one. Everybody's tired. I think it's time for it to stop. If the country is ready to move forward, then I think it's time we do something to stop all these killings. 250-র বেশি নৃগোষ্ঠীর বসবাস হলেও পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রায় অর্ধেকই মুসলমান, যাদের বসবাস দেশটির উত্তরাঞ্চলে। বিপরীতে বিশ্বের সপ্তম সর্বোচ্চ জনবহুল এই রাষ্ট্রটির 40%ই খ্রিস্টান, যাদের বসতি দক্ষিণ প্রান্তে। সব জাতিরই শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাসও রয়েছে দেশটিতে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চরম বায়ু দূষণে ধুঁকছে পাকিস্তানের লাহোর ও ভারতের নয়াদিল্লি। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে এই দুই শহর। প্রতিদিনই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ। দূষণ রোধে নানান পদক্ষেপ নিয়েও সুফল পাচ্ছে না শহরবাসী। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কঠোর পরিবেশ নীতি, যানবাহনের নিয়ন্ত্রণের কথা বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তানভীর জনি। ভোরে চোখ খুলতেই দেখা যায় দিল্লির আকাশ ঢেকে আছে ধোঁয়ায়। দেখে মনে হবে ভারী কুয়াশা বা রাতের অন্ধকার নেমে এসেছে। কয়েক ফুট দূরত্বে কিছুই দেখা যায় না। ভর দুপুরেও যানবাহনগুলোকে চলতে হয় হেডলাইট জ্বালিয়ে। গেল কয়েক সপ্তাহ ধরেই ভারতের রাজধানী দিল্লির বায়ুর গুণমান সূচক বিপজ্জনক পর্যায়ে রয়েছে। শীত মৌসুমে দূষণের জন্য বিশেষ করে মূলত পার্শ্ববর্তী রাজ্যগুলোতে খড় পোড়ানোকে দায়ী করা হয়। এছাড়া এই সময়ে বাতাসের গতিবেগ কম থাকায় দূষণকারী বস্তু পরিবেশে আটকে থাকে। এতে বাড়ছে দূষণ। বাতাসের গুণমান নিয়ে সতর্ক দেওয়া সংস্থাগুলো জানিয়েছে 4 নভেম্বর পর্যন্ত দিল্লির বাতাসের মান অত্যন্ত খারাপ থাকবে। দিল্লির দূষণ নিয়ন্ত্রণে ক্লাউড সিডিংয়ের উদ্যোগ নিয়েও সফলতা পায়নি শহর কর্তৃপক্ষ। কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টাও বৃথা যায়। এদিকে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। आज कुछ ज़्यादा ही पॉल्यूशन लेवल ज़्यादा था आज बाकी के डेज़ के अकॉर्डिंग। वैसे भी रिसेंटली दिवाली वगैरह फेस्टिवल वगैरह थे, तो उसकी वजह से एक्सट्रीम लेवल पे जा चुका है आई गेस। और काफ़ी दिक्कत होती है, जैसे कि हम यंग एज के अभी पीपल हैं, देन हमें इतनी दिक्कत हो रही है। सो जो हमसे छोटे हैं जैसे बच्चे और बूढ़े लोग, इन सबको बहुत दिक्कत होती होगी इस चीज़ से। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষস্থানে আছে পাকিস্তানের লাহোর শহর। সেখানে বাতাসের মান চরম বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে চলমান অ্যান্টি স্মোক অভিযান জোরদার করেছে লাহোর পুলিশ, তবুও মিলছে না কাঙ্ক্ষিত ফল। ধোঁয়া এবং কুয়াশার মধ্যে ধূলিকণা মিলে তৈরি হয়েছে স্মগ। দৃষ্টিসীমার মধ্যেও কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। ভয়াবহ বায়ু দূষণে লাহোরে বাড়ছে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, গলা ব্যথা ও চোখের সংক্রমণের মতো সমস্যা। अगर हम ग्राउंड में आते हैं तो ताज़ा हवा के लिए वहाँ पे भी मास्क ही पहनना है, तो ये हमारी समझ से बाहर है कि ताज़ा हवा कहाँ से आएगी। ठीक है, अगर वो
पिछले 10 सालों में ये मसला हुआ है स्मोक का, तो ये हुकूमत की जिम्मेदारी है ना। अगर आप देख रहे हैं कि इंडिया में फसलों की वजह से, जलाए जाने की वजह से इधर आ गई सहूलत है, ग्राउंड्स हैं अगर लाहौर में बची हुई, तो गवर्नमेंट को चाहिए कि ग्राउंड्स बनाएं, ग्राउंड्स ख़त्म ना करें। हुकूमत स्प्रे वगैरह कर रही है, लेकिन वो पोश इलाकों में है। हमारे इन इलाकों में जो है अंदरून में कहीं भी वो जो है वो स्मोक के एंटी स्मोक जो उन्होंने गन्स बनाई हैं या वो की हैं, वो कुछ भी नहीं हुआ। उन्होंने कुछ भी नहीं इस इलाके में, हमारे इन इलाकों में कुछ नहीं किया। तो हुकूमत को चाहिए कि ट्रांसपोर्ट जो है वो फ्री करे। ঠান্ডা আবহাওয়ায় ভারী বায়ুতে ধুলোবালি, যানবাহনের বিষাক্ত ধোঁয়া শহরের বাতাসকে আরও দূষিত করছে। এই সময় ভারত ও পাকিস্তানের কয়েক কোটি বাসিন্দা শ্বাসকষ্টজনিত জটিলতায় ভোগেন। চিকিৎসক ও পরিবেশবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কঠোর পরিবেশ নীতি, যানবাহনের নিয়ন্ত্রণ ও কৃষিখাতে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। তানভীর চানি, এখন বিশ্ব। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকার বেশিরভাগ ফুটওভার ব্রিজ ছিন্নমূল আর ছিনতাইকারীদের দখলে, ব্যবহারে অনীহা পথচারীদের, প্রশাসনের নজরদারির অভাব। প্রকল্প শেষ এবং তারপরে আর ফুটওভারগুলো ব্যবহার হচ্ছে না, তাই আমাদের যে ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের যে রিলেশন সেটার অভাব বেশি। জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে প্রধান নির্বাচন কমিশনার। খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরণ, মাদ্রাসা শিক্ষক নিহত, আহত 2। মুন্সিগঞ্জে 2 গ্রুপের বিরুদ্ধে যুবক খুন। দুদিনের অতিরিক্ত বৃষ্টিতে রাজশাহী অঞ্চলে ভেসে গেছে মাছের চাষের মাছ, 9 উপজেলা 1000 পুকুরে, ক্ষতি অন্তত 40 কোটি টাকা। এবং 2 মাসের ব্যবধানে আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প, অন্তত 11 জনের মৃত্যু, আহত 180। ফিলিপিন্স ও মেক্সিকোতেও আঘাত। আর এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।